এর নাম মিং, যার স্বপ্ন একদিন ফেমাস সিঙ্গার হওয়ার। তাই সে আর্ট একাডেমিতে এন্ট্রান্সের জন্য অ্যাডমিশন নেবে, কিন্তু মিং এর মা সেটা চায় না। তিনি চান মিং ভালো ইউনিভার্সিটি থেকে ভালো মতো পড়াশুনো করুক। সকালে ঘুম থেকে উঠতে লেট হওয়ায় মিং এর মা মিংকে অনেক বকা দেয় আর বলে ভালো স্টুডেন্টরা এতক্ষণ পড়ে পড়ে ঘুমোয় না, তাই তাড়াতাড়ি উঠে যাও আর পড়তে বসো। মেয়ে এত বকা খাচ্ছে দেখে তার বাবা এসে মিং এর সাইড নিতে চাইলে মা তো বাপ মেয়েকে একসাথে ধুয়ে দেয়, তাই সে মিং এর সাইড নিতে পারে না। মা তো মিংকে বকাঝকা করে সেখান থেকে চলে যায়, কিন্তু মিং ভাবছে ও কিভাবে আর্ট একাডেমিতে অ্যাডমিশন নেবে। অন্যদিকে এ হচ্ছে জি, এ একজন সুপারস্টার যে ঘরে বসে বসে তার ফেভারিট গান শুনছিল। তখনই হঠাৎ লাইট অফ হয়ে যাওয়ায় ও অনেকটাই প্যানিক করতে থাকে। আর ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি ছোটবেলায় জি এর সাথে এমন কিছু ঘটেছিল যার জন্য ওর অন্ধকারের ফোবিয়া রয়েছে। তবে ছোটবেলায় কি হয়েছিল তা এখনই জানা যায় না। এরপর ও নিজের ফেভারিট গানটা শোনে, যে গানটা শুনে ওর ভয় কেটে যায়। কিছুক্ষণ পর জি এর ম্যানেজার ওর সাথে দেখা করতে আসে। তখনই জি ম্যানেজারকে ওই গানটার ব্যাপারে জিজ্ঞেস করে যে রিসেন্টলি এই গানটা কে গেয়েছিল। তার গলাটা একদম ওই সিঙ্গারের মতো যার গান আমি ছোটবেলায় শুনতাম। এতে জির ম্যানেজার জিকে জানায় আমিও জানি না কে এই গানটা গেয়েছে, তবে আমি এই ব্যাপারে খোঁজ করতে পারি। এদিকে মিং আর্ট একাডেমিতে অডিশন দিতে এসেছিল, কিন্তু সেখানে জি এর ক্রেজি ফ্যানরা জি আসছে এটা জানতে পেরে দৌড়তে লাগে, যে কারণে মিং বেচারি ক্যাম্পাসে ঢোকার আগেই ওদের ধাক্কায় মাটিতে পড়ে যায়। অন্যদিকে জি লুকিয়ে লুকিয়ে আর্ট একাডেমিতে অডিশন দিতে আসছিল। একাডেমিতে জির আসার খবরটা পেয়ে রিপোর্টাররাও ওখানে চলে আসে। একটা রিপোর্টার মিং এর ব্যাগে জি এর পুতুল দেখতে পায়, যেটা দেখে সে ভাবে এই মেয়েটাও হয়তো জি এর ফ্যান। তাই সে মিং এর কাছে জি এর ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। রিপোর্টার লাইভ স্ট্রিমিং করায় মিং নিজের মুখ লুকাচ্ছিল, কারণ সে ভয় পাচ্ছিল যে তার মা যেন কোনোভাবেই এটা জানতে না পারে যে সে আজ আর্ট একাডেমিতে এসেছে। তাই ও বাঁচার জন্য ওখান থেকে দৌড়ে পালায়, কিন্তু ওর অ্যাডমিট কার্ডটা ওখানেই পড়ে যায়, যেটা ক্যাম্পাসের অন্য একটা সিনিয়র ছেলে তুলে নেয়। এদিকে জি সবার থেকে লুকিয়ে ক্যাম্পাসে চলে আসে, কিন্তু ওর ফ্যানরা সেখানেও জিকে দেখে ফেলে। তাই জি তাদের হাত থেকে বাঁচতে একটা ওয়াশরুমে চলে যায়। এদিকে মিং ও ওই রিপোর্টারের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে একটা ওয়াশরুমে ঢুকে গেছিল, যেখানে জিকে দেখে মিং তো একদম অবাক হয়ে যায়। জি তখন মিংকে দেখে বলে তোমার কি কোনো কাজ নেই যে তুমি আমাকে ফলো করে মেন্স ওয়াশরুমে চলে এসেছো? তখনই মিং তাকে বলে কে তোমাকে ফলো করছে, আর এটা ফিমেল ওয়াশরুম। এটা শুনে জি এদিক ওদিক তাকিয়ে ভাবে আরে হ্যাঁ আমি তো ভুল করে এখানে ঢুকে পড়েছি। হঠাৎই জি মিং এর ব্যাগে নিজের পুতুলটা দেখতে পেয়ে ভাবে এই মেয়েটাও হয়তো আমার ফ্যান। তাই সে ওই পুতুলটা নিয়ে সেখানে সিগনেচার করে বলে আমাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হলো যে তুমি কোনোদিন বলবে না আমি ফিমেল ওয়াশরুমে এসেছিলাম, আর তার বদলে আমি তোমাকে আমার অটোগ্রাফ দিচ্ছি। এই বলে সে পুতুলটা মিংকে ধরিয়ে দিয়ে চলে যায়। এরপর একাডেমিতে মিং এর সাথে অ্যামি নামে একটা মেয়ের দেখা হয়, যে একজন ডান্সার। কিছুক্ষণ পর সেখানে জিও চলে আসে, যাকে দেখে ইউন নামে একটা মেয়ে তার সাথে কথা বলতে আসায় জি তাকে পাত্তা না দিয়ে মিং এর কাছে চলে যায় আর মিংকে বলে তুমি আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছো। এই কথা শুনে মিং বলে আমি তোমার ফ্যান নই যে তোমার পেছন পেছন ঘুরবো। তখনই জি তার ওই পুতুলটা দেখতে না পেয়ে মিংকে জিজ্ঞেস করলে মিং জানায় আমি ওটা ফেলে দিয়েছি। এতে জি অবাক হয়ে মিংকে বলে ওটা তো আমাদের এগ্রিমেন্ট ছিল, আর তুমি ওটা ফেলে কেন দিলে? তখনই জি মিং এর ব্যাগ চেক করতে গেলে হঠাৎই মিং দেখে তার অ্যাডমিট কার্ডটা ব্যাগে নেই, যা দেখে মিং তো অনেকটাই টেনশনে পড়ে যায়। তবে কিছুক্ষণ পর সেখানে ফ্যাং নামে একটা ছেলে এসে মিংকে তার অ্যাডমিট কার্ডটা ধরিয়ে দেয়, যেটা সে কিছুক্ষণ আগে কুড়িয়ে পেয়েছিল। এদিকে মিং এর মা নিউজ দেখে জানতে পারে মিং তাকে না জানিয়েই আর্ট একাডেমিতে অ্যাডমিশন দিতে গেছে, যা দেখে মা তো প্রচন্ড রেগে যায়। ওদিকে জি ইন্টারভিউ হলের ভেতরে গেলে সবাই তাকেই দেখছিল, আর ইন্টারভিউয়ার তাকে বলে তুমি তো স্টার, তাহলে তুমি এখানে কি করছো? একদিন একজন প্রফেসর আমাকে বলেছিলেন আমি নাকি ভালো অ্যাক্টিং করতে পারি না, তাই আমি সবাইকে প্রমাণ করতে এসেছি যে আমিও পরিশ্রম দ্বারাই এত দূর পৌঁছেছি। আসলে ও যে প্রফেসরের কথা বলছিল সেটা হচ্ছে প্রফেসর লি। এরপর একে একে সবার পারফরমেন্স হয়ে যাওয়ার পর সবশেষে মিংকে ডাকা হয়। তবে মিং এর মা তখনই ওখানে এসে
মিংকে ভেতরে যেতে দিচ্ছিল না। যা দেখতে পেয়ে প্রফেসর লি সেখানে এসে ওর মাকে ভালোভাবে বুঝিয়ে বললে মা মিংকে যেতে দিতে রাজি হয়ে যায়। এরপর মিং ভেতরে এসে গান গাইলে যা শুনে ইন্টারভিউয়ার থেকে শুরু করে মা সবাই তো মুগ্ধ হয়ে গেছিল। সেখানে জিও ওর গান শুনছিল আর মিং ওই গানটাই গাইছিল যে গানটা জি ছোটবেলা থেকেই শোনে, এবং ওই গানটা শুনেই ওর ভয় কেটে যায়। তাই ও অবাক হয়ে মনে মনে বলে, তাহলে তুমি সেই মেয়ে যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম। পরে মিং আর জি দুজনেরই আর্ট একাডেমিতে অ্যাডমিশন হয়ে যায়। এরপর মিং তার ডোমে চলে আসে যেখানে ইউন আগে থেকেই তার রুমে পিঙ্ক ডেকোরেশন করে রেখেছিল। কিছুক্ষণ পর অ্যামিও রুমে আসে, তবে নিজের বেডের এই অবস্থা দেখে অ্যামি তো অনেকটাই রাগ দেখায়। এরপর সেখানে ইয়ালি নামে আরো একজন রুমমেট আসে এবং ওরা সবাই একে অপরের সাথে পরিচয় করে নেয়। এদিকে জি নিজের 4-5টা লাগেজ নিয়ে বয়েজ ডরমেটরির গেটের সামনে এসে পৌঁছায়, কিন্তু সে লিফটের সামনে গিয়ে দেখে লিফটটা বন্ধ আছে। যা দেখে জির অবস্থা পুরোই খারাপ হয়ে যায়, কারণ বেচারাকে অনেক কষ্ট করে সিঁড়ি দিয়ে এই লাগেজগুলো টেনে টেনে ওপরে তুলতে হয়। তবে ওপরে গিয়ে সে এক সিনিয়র দাদার থেকে জানতে পারে যে লিফট অলরেডি সকালে ঠিক হয়ে গেছে, শুধুমাত্র ওই পোস্টারটা সরানো হয়নি। যা শুনে তো ও পুরো অবাক হয়ে যায়। এদিকে ইয়ং আর ডং নামে দুজন স্টুডেন্ট তাদের রুমে পৌঁছালে পুরো রুমের অবস্থা দেখে তো ওরা অবাক হয়ে গেছিল। যদিও রুমের এই দুরবস্থা আর কেউ নয়, আমাদের সুপারস্টার জি করেছিল। তখনই সেখানে জি চলে আসায় তারা জি কে নিজেদের পরিচয় দেয়। ডং জি কে বলে, তুমি কি সমস্ত ড্রেস পরবে? এতে জি জানায়, আমি একজন সুপারস্টার, তাই আমাকে প্রতিদিন নতুন নতুন ড্রেস পরতে হয়। এরপর ইয়ং বলে, কাল থেকে আমাদের মিলিটারি ট্রেনিং শুরু হচ্ছে। তো পরের দিন জি ফিল্ডে আসতে লেট করায় স্যার তাকে স্টোর রুম পরিষ্কার করার পানিশমেন্ট দেয়, কিন্তু বেচারা তো কোনোদিন এসব কিছু করেইনি। সে তো সবসময় লাক্সারিয়াস লাইফ কাটিয়েছে, তাই ও স্টোর রুমে গিয়ে একটা সুন্দর জায়গা দেখে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর স্যার জি কে ডাকার জন্য মিংকে ওখানে পাঠালে মিং দেখে জি ওখানে কাজ না করে ঘুমোচ্ছে। যা দেখে মিং তো ওর উপর অনেক রাগ দেখায়। এতে জি উল্টো মিংকেই কিছু বলতে যাবে, তখনই মিং পেছোতে পেছোতে বলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেত, কিন্তু পড়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য ও জি এর শার্টটা ধরে নেয়। তবে শেষের শার্টটা ছিঁড়ে গিয়ে ও মাটিতে পড়ে, আর তখনই সেখানে ফ্যাং এসে তাদের এরকম অবস্থায় দেখে অনেকটা রাগ করে মিংকে ওখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন অ্যামি ট্রেনিং এ পায়ে মোচ লাগার বাহানায় সেখানেই পড়ে যায়, যাতে সিনিয়র ফ্যাং ওকে মেডিকেল রুমে নিয়ে যায়, কারণ ও ফ্যাংকে প্রথম থেকেই পছন্দ করত। এরপর কিছুটা দূর গিয়ে অ্যামি ফ্যাং এর কাছে ওর উইচ্যাট আইডি চায়, যাতে ও ইনজুরি রিপোর্টটা ওকে পাঠাতে পারে। এতে ফ্যাং ও ওকে উইচ্যাট আইডি দিয়ে দেয়। এদিকে দুজন ছেলে এসে মিং এর উইচ্যাট আইডি চাইলে মিং তাদের মানা করে দেয়। এতে ছেলেগুলো মিংকে অনেক জ্বালাতে শুরু করে। জি দূর থেকে এটা দেখতে পেয়ে তাদের সাথে সেলফি তুলবে বলে, যাতে তারা ওর বন্ধু হতে পারে। এরপর ক্যান্টিনে ইয়ালি জির একটা পোস্ট দেখায়, যেখানে জি ওই ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছিল আর তার ক্যাপশনে বলেছিল, এই ছেলেগুলো নিজেদের আমার থেকে বেশি হ্যান্ডসাম মনে করে। যা দেখে জির ফ্যানরা তো ওই ছেলেগুলোকে অনেক খারাপ খারাপ কথা বলে, আর ওখানে দুজন মেয়ে বলা বলি করছিল ওই দুটো ছেলে নাকি জিকে মারার জন্য ওকে স্টোর রুমে ডেকে পাঠিয়েছে। যা শোনা মাত্রই মিং দৌড়ে ওখানে চলে আসে, তবে মিং ভেতরে ঢুকতেই বাইরে থেকে ওই ছেলে দুটো দরজা লক করে দেয়। এতে তারা ভিতরেই আটকা পড়ে যায়। আর কিছুক্ষণ পর হঠাৎ করে স্টোর রুমের লাইট অফ হয়ে গেলে জি তো ভয়তে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর ফ্যাং এসে জিকে তুলে নিয়ে যখন মেডিকেল রুমের দিকে যাচ্ছিল, তখনই ইউন জি এর একটা ভিডিও তুলে নেয় এবং বলে, যদি আমি সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করে দেই তাহলে আমি অনেক টাকা পাবো। মেডিকেল রুমে জি এর জ্ঞান ফিরে দেখে বাইরে ফ্যাং আর মিং কথা বলছে, যেখানে ফ্যাং মিংকে জিজ্ঞেস করে জি ওখানে কিভাবে অজ্ঞান হয়ে গেল। এটা শুনে জি তার সামনে টেবিলে থাকা জিনিসগুলো ইচ্ছা করেই নিচে ফেলে দেয়। তো জিনিস পড়ার শব্দে ওরা তাড়াতাড়ি ভেতরে চলে আসে। ফ্যাং জি কে জিজ্ঞেস করে, তুমি অজ্ঞান কি করে হয়ে গেলে? জি বলে, আমি অনেক ওয়ার্কআউট করেছিলাম, তাই আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম। এই শুনে মিং তাকে রাগানোর জন্য বলে, আমি তো অন্য কিছুই জানতাম। জি তাড়াতাড়ি কথা ঘুরিয়ে ফ্যাংকে বলে, তুমি এখন যাও। আর মিং
আমার খেয়াল রাখবে। পরের দিন সকালে সবাই সোশ্যাল মিডিয়াতে ইউনের ওই ভিডিওটা দেখতে পায়। এতে ইউন খুব টেনশনে পড়ে যায় আর সে ভাবতে থাকে আমি তো এই ভিডিওটা পোস্টই করিনি, তবে ওটা কে করলো। এদিকে ম্যানেজার জি কে বকা দেয় কারণ ওই ভিডিওটার জন্য ওর ইমেজ খারাপ হতে পারে। ম্যানেজার আরো বলে একজন সুপারস্টারের কোনো বন্ধু হতে পারে না। এইসব শুনে জি আপসেট হয়ে স্টোর রুমের দিকে আসছিল। তখনই সে স্টোর রুম থেকে মিং আর ফ্যাংকে বের হতে দেখে। তারা সেখানে ওই দুটো ছেলের ব্যাপারে খোঁজ নিতে এসেছিল। জি ওখানে এলে মিং জিকে দেখতে পেয়ে বলে তুমি এখানে কি করছো। তখনই জি এসবের জন্য মিংকে দোষ দিলে মিং তাকে বুঝিয়ে বলে আমরা তো তোমার সাথেই ছিলাম, তাহলে আমরা কেন এমনটা করব। কিন্তু জি ওদের কোনো কথাই বিশ্বাস করে না। তখন প্রফেসর লি জিকে ফোন করে তার কেবিনে আসতে বলে। প্রফেসর লি তাদেরকে একটা সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে ওরা ইউনের হাতে ক্যামেরা দেখতে পায়। তাই প্রফেসর লি ওদেরকে ইউনের সাথে কথা বলতে বলে। তো কথা বলে ওরা জানতে পারে ইউন বা ডং তারা কেউই এই কাজটা করেনি। ডং বলে আমার ল্যাপটপে ভাইরাস অ্যাটাক করার পর কাল থেকে ওটা অনই হচ্ছে না। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কাল রাতে ইয়ং যে কিনা ডং এর ফ্রেন্ড ছিল সে যখন ওই ল্যাপটপটা ইউজ করছিল তখনই ও ভুল করে একটা অ্যাডে ক্লিক করে, যে কারণে ল্যাপটপটা হ্যাক হয়ে যায়। এর ফলে ভিডিওটা ভাইরাল হয়ে গেছিল। তবে কেউই এই সত্যিটা স্বীকার করছে না। তাই জি ওখানে পুলিশ ডাকার কথা বললে ইয়ং তো ওর পায়ে পড়ে যায় আর ল্যাপটপে ভাইরাস অ্যাটাক হওয়ার কথাটা বলে দেয়। এই শুনে জি ওদের তিনজনকেই ক্ষমা করে কারণ এতে ওদের কোনো দোষ ছিল না। পরের দিন প্রফেসর লি এর অ্যাক্টিং ক্লাসে জি স্টাইল মেরে সানগ্লাস পরে বসেছিল। কিন্তু আসল ব্যাপারটা হলো এই জায়গাটা অনেক অন্ধকার থাকায় সে একটু ভয় পাচ্ছিল। তাই সে চশমাটা পরে নিজের ভয় লুকানোর চেষ্টা করছে। এরপর প্রফেসর লি এর কথায় সবাই নিজের নিজের পারফরমেন্স করতে শুরু করে। স্টেজে অ্যামি আর ইউনকে ডাকলে ওরা দুজন চোর পুলিশের অ্যাক্টিং করছিল, যেখানে অ্যামি আর ইউন একটা হাতকড়ি পরে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত তার চাবিটা ওদের কাছে ছিল না, সেটা স্টোরে রাখা ছিল। আর ওই স্টোরের চাবি ছিল একজন গার্ডের কাছে যে আজকে ওখানে আসবে না। তাই প্রফেসর লি ওদের বলে তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়, তাই তোমরা একদিন এইভাবেই থাকো, তাহলে তোমাদের ঝগড়া মিটে যাবে। এরপর মিং আর জি এর রাউন্ড আসে যেখানে মিং অ্যাক্টিং করতে পারছিল না। তাই প্রফেসর লি তাকে হোমওয়ার্ক হিসেবে 50টা ফায়ারওয়ার্কস বিক্রি করতে বলে। পরের দিন জি ডক্টরের কাছে মেডিসিন নিতে আসে কারণ তার রাতে ঘুম হয়নি। তখনই সে বাইরে মিংকে রোজ বিক্রি করতে দেখে স্মাইল করতে থাকে। অন্যদিকে হাতকড়ি পরে অ্যামি আর ইউনের মধ্যেও বন্ধুত্ব হয়ে যায়। এরপর জি মিং এর কাছে এসে সমস্ত রোজ ওকে বিক্রি করতে বলে কারণ এখন পর্যন্ত ওর একটাও রোজ বিক্রি হয়নি। হঠাৎই জি সামনে একটা রিপোর্টারকে দেখতে পায় যে তাদের ফটো তুলছিল। তাই জি তার পেছনে দৌড়তে গিয়ে ভুল করে মিং এর সমস্ত রোজ ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জি যখন ওই রিপোর্টারের পেছনে দৌড়াচ্ছিল তখন রাস্তা থেকে ডং আর ইয়ংও তাদের সাথে যোগ হয়ে যায়। এদিকে সামনে থেকে অ্যামি ও ইউনও আসছিল, তখন তাদের সাথে ধাক্কা খেয়ে ওই রিপোর্টারটা পড়ে যায়। ফলে ভাগ্যক্রমে তাদের হাতকড়িটাও ছিঁড়ে যায়। তখন ইয়ং আর ডং রিপোর্টারের ওপর হুমড়ি খেয়ে পড়ে। এরপর জি ওই রিপোর্টারের কাছ থেকে ক্যামেরাটা নিয়ে তার মধ্যে থাকা চিপটা খুলে নিজের কাছে রেখে দেয় কারণ তাতে তার আর মিং এর অনেক ছবি ছিল। পরের দিন মিং নিজের রুমে ডান্স প্র্যাকটিস করছিল, তখনই সেখানে অ্যামির আই কার্ডটা নিচে পড়ে থাকতে দেখে আই কার্ডটা যখন তুলতে যাবে তখনই সে দেখে আজকে অ্যামির বার্থডে। তাই সে ইউনের সাথে তাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করতে থাকে। মিং এরপর ফ্যাংকেও বার্থডে সারপ্রাইজের কথা বলে, যা শুনে ফ্যাংও রাজি হয়ে যায়। এদিকে অ্যামি ছেঁড়া একটা ফটো দিয়ে এই লোকটাকে সেটার ব্যাপারে খোঁজ দিতে বলে। অন্যদিকে জি মেকআপ রুমে বসে মিং এর ব্যাপারেই ভাবছিল। সে কল্পনায় তাকে কিস করতে যায়, কিন্তু হঠাৎই সে চেক খুলে দেখে সামনে তার অ্যাসিস্ট্যান্ট হা করে দাঁড়িয়ে আছে, যা দেখে জি তো অনেক ভয় পেয়ে যায়। এরপর জি তার ফোনটা খুলে দেখতে পায় মিং এর সাথে কোনো ছেলে ঘুরছে। তাই সে নিজের শুটিং ছেড়ে দিয়ে বাইরে এসে মিংকে কল করে বলে তুমি কোথায় আছো। এতে মিং বলে আমি ফ্যাংয়ের সাথে আছি, আমরা অ্যামির বার্থডে শপিং করতে এসেছি। যা শুনে জি রেগে গিয়ে বলে তুমি ফ্যাংয়ের সাথে কেন গেছো, তোমার তো আমার সাথে যাওয়া উচিত ছিল। ও কলটা কেটে দেয় কারণ সে শপিং করতে ব্যস্ত ছিল। এদিকে জি শুটিং রুমে এসে সবাইকে চিৎকার করে বলতে লাগে শুটিং ক্যান্সেল, তোমরা সবাই প্যাক করে বাড়ি চলে যাও। এই বলে সে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে যায়। এরপর সেখানে সবাই মিলে পার্টির জন্য তৈরি হয়।
যখন অ্যামি সেখানে আসে তখন সবাই মিলে তাকে বার্থডে উইশ করে, যা দেখে অ্যামি অনেক খুশি হয়ে যায়। আর তারা সবাই মিলে সুন্দর করে অ্যামির বার্থডে সেলিব্রেট করে। এরপর অ্যামি আর মিং দুজনে একের পর এক ড্রিঙ্ক করেই যাচ্ছিল, যা দেখে জি আর ফ্যাং তাদের দিকে এমন ভাবে তাকিয়েছিল। জি তখন ফ্যাংকে জিজ্ঞেস করে, তুমি কি মিংকে পছন্দ করো? এতে ফ্যাং হ্যাঁ বললে জি বলে, তাহলে তুমি ওকে দূরে থেকেই দেখো, কারণ মিং শুধু আমার। এই বলে সে মিংকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে অ্যামি ফ্যাংকে নিজের মনের কথা বলে, যা শুনে ফ্যাং একটু অবাক হয়ে গেছিল। অন্যদিকে জি মিংকে ঘাড়ে করে যখন ডোমে নিয়ে যাচ্ছিল তখনই ইয়ং জিকে কল করে বলে, ডোমে আজ চেকিং হচ্ছে, তাই তুমি আজ এখানে এসো না। এটা শুনে জি যখন মিংকে তার বাড়িতে নিয়ে যাচ্ছে তখন একটা রিপোর্টার তাদের ছবি তুলে নেয়। পরের দিন যখন মিং এর ঘুম ভাঙে তখন সে অন্য কারোর ঘর দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করে। তার চিৎকার শুনে জি এসে বলে, কি হয়েছে? মিং বলে, আমি কোথায় আর আমার ড্রেসটা কে চেঞ্জ করেছিল? যা শুনে জি জানায়, কাল রাতে তুমি ভমিটিং করে পুরো ড্রেস নষ্ট করে দিয়েছিলে। সেই শুনে মিং তো রেগে গিয়ে তাকে বলে, তোমার সাহস তো কম নয়, তুমি আমার ড্রেস চেঞ্জ করেছো? এই বলে মিং যখন জিকে মারতে যাবে তখনই কলিং বেল বেজে ওঠে, কারণ বাইরে ম্যানেজার এসেছিল। এখন তারা কি করবে বুঝতে পারে না। এরপর ম্যানেজার জি এর রুমে ঢুকে পড়ে। ঢুকে এসে জিকে বলতে লাগে, ওই মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছো? এই বলে সে মিং এর সারা ঘরে খুঁজতে শুরু করে। মিং তখন বাথটাবের ভেতরে লুকিয়েছিল। তখনই ম্যানেজার বাথরুমে ঢুকে মিংকে খুঁজতে থাকে। আর জিকে বলে, তুমি আজও নিউজের হট টপিকে আছো। এই বলে সে তার ফোনে কাল রাতের ছবিগুলো দেখায়, যেখানে তারা খুব ক্লোজ ছিল। এখানে জি কিছু বলতেই যাচ্ছে তখন হঠাৎ মিং এর ফোনটা বেজে ওঠে। তখন মিং বাথটাব থেকে বেরিয়ে ফোনটা নিয়ে বলে, তোমরা এখন কন্টিনিউ করো। এই বলে ও আবারও বাথটাবের ভিতরে লুকিয়ে পড়ে। এরপর ম্যানেজার এদের দুজনকে সামনে বসিয়ে অনেক বকা দেয়। আর জিকে বলে, এই নিউজের জন্য তোমার কিছু না হলেও এই মেয়েটার অনেক ক্ষতি হতে পারে। কিন্তু জি ম্যানেজারকে বিষয়টা সামলে নিতে বলে। এরপর ও মিংকে নিয়ে ইউনিভার্সিটি চলে যায়। এদিকে মিং এর বাবা মা এই নিউজটা দেখে ফেলে, যা দেখে তারা তো অবাক হয়ে গেছিল। অন্যদিকে প্রফেসর লি মিং আর জি কে রাস্টিকেট করে দেওয়ার কথা বললে জি প্রফেসরকে জানায়, সব দোষ আমি করেছি, যদি বের করতেই হয় তবে আমাকে বের করে দিন। যা শুনে মিং তো অবাক হয়ে যায়। এই বলে ও ওখান থেকে চলে যায়। এরপর জি ছাড়া মিং এর ক্লাসে মন বসে না। কিছুক্ষণ পর ফ্যাং জি এর ব্যাপারে কথা বলতে প্রফেসর লি এর কাছে আসে, যে বলে জি একজন ট্যালেন্টেড ছেলে, তাই তাকে এইভাবে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়াটা ঠিক হবে না। তাই আমরা একটা পাবলিক ইভেন্ট করতে যাচ্ছি, যেখানে আমরা জি কেও পার্টিসিপেট করতে বলবো। এতে আমাদের ইউনিভার্সিটির রেপুটেশনও ফিরে আসবে আর জিও নিজেকে প্রুভ করার সেকেন্ড চান্স পেয়ে যাবে। এটা শুনে প্রফেসর লি এর মতে হ্যাঁ বলে দেয়। এরপর সমস্ত ফ্রেন্ডরা একসাথে বসে ওই ইভেন্টের ব্যাপারে ডিসকাস করতে লাগে, যেখানে জি কে পার্টিসিপেট করার জন্য বলা হবে। এরপর তারা জি এর সাথে দেখা করার জন্য একটা চাইল্ড ফাউন্ডেশনে এসেছিল, যেখানে সবাই বাচ্চাদের সাথে অনেক মজা করে। জি বাচ্চাদের জন্য একটা গান গায়, যেখানে একটা বাচ্চাকে দেখা যায় সে অনেকটাই স্যাড ছিল। তখন তারা টিচারের কাছ থেকে জানতে পারে ও ঠিক মতো শুনতে পায় না, তার ট্রিটমেন্টের জন্য অর্গানাইজেশনের কাছে অত টাকা নেই। এদিকে অ্যামি ফ্যাংকে বলে যে সে শুধুমাত্র তার বাবাকে খুঁজতে এসেছে। সে তার বাবার ওই ছেঁড়া ফটোটা দেখিয়ে বলে, এটা আমার বাবা, তার স্মৃতি হিসেবে আমার কাছে শুধু এই ফটোটাই আছে। ফ্যাং অ্যামিকে বলে, আমি তোমাকে সাহায্য করব। এদিকে জি আর মিং ওদের বাকি ফ্রেন্ডসদের বলে, আমাদের এখানে কত বাচ্চাকে হেল্প করতে হবে। এই শুনে সবাই রাজি হয়ে যায়। এরপর তারা সবাই টিচারদের কাছে এসে বাচ্চাদের হেল্প করার কথা বলে। তো টিচাররা এই কথা শুনে অনেকটাই খুশি হয়ে যায়। এরপর তারা বাড়ি চলে আসে, যেখানে জি নুডলস খাচ্ছিল। তখনই মিং নুডলসের ডেট এক্সপায়ারি হয়ে যাওয়ার কথা জানালে বেচারা জি এর অবস্থা তো পুরোই খারাপ। পরে ইউনিভার্সিটিতে মিং একজন পিয়ানো টিচারের দরকার ছিল, কারণ টিচার তাকে পিয়ানো শিখতে বলেছে। তাই সে ইয়ালি আর ইউনের কাছে হেল্প চায়, কিন্তু দুজনের মধ্যে কেউই পিয়ানো প্লে করতে পারে না। এদিকে জি এর ম্যানেজার জানতে পারে জি আবারও ইনস্টিটিউট জয়েন করেছে, কারণ তার পানিশমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। যা শুনে ম্যানেজার একটু অবাক হয়ে যায়। এদিকে মিং পিয়ানো রুমের দিকে আসতে থাকে, তখন সে কারোর পিয়ানো বাজানোর শব্দ পায়। সে ছুটে এসে দেখে রুমের মধ্যে জি পিয়ানো বাজাচ্ছে।
জিকে দেখে মিং এক্সাইটেড হয়ে তাকে বলে দেয় যে তুমি এখানে কি করছো? আমি তো এখানে ফ্যাংকে ডেকেছিলাম। ফ্যাংয়ের কথা শুনে মিং তো পুরো জ্বলে পুড়ে ওঠে আর বলে তুমি তো আমাকেও ডাকতে পারতে। হঠাৎই সেখানে ফ্যাং চলে আসে। তাকে দেখে মিং থ্যাঙ্কস বলে, কারণ তার জন্যই জি আবারও ইউনিভার্সিটিতে ফিরে এসেছে। মিং ফ্যাংয়ের সাথে হেসে হেসে কথা বলছিল, যা দেখে জির খুব জেলাস ফিল হয় আর এই জন্যই ওর আঙুলে লেগে যায়। তবে সে একটু বেশি অ্যাক্টিং করতে থাকে আর বলে আমার খুব ব্যথা লেগেছে। এই শুনে মিং তাকে মেডিকেল রুমে নিয়ে যাওয়ার কথা বললে জি অনেক বাহানা দিতে থাকে আর বলে মেডিকেল রুম অনেক দূর, আমি ওখানে কিভাবে যাব? যদি সেখানে যেতে যেতে আমার আবারও ব্যথা লেগে যায়। এই কথাগুলো বলতে বলতে হঠাৎই সেখানে অ্যামি চলে আসে। অ্যামিকে দেখে জি মিংকে নিয়ে মেডিকেল রুমের দিকে চলে যায়। এদিকে ইয়ালি ডান্স প্র্যাকটিস করছিল, তখন সেখানে ইয়ং এসে তাকে ছাদে নিয়ে যায় এবং তার জন্য অনেক স্ন্যাক্স নিয়ে এসেছিল, যা দেখে ইয়ালি বলে আমার এইসব কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু বেলি ডান্সের জন্য আমাকে বডি মেনটেন করতে হবে, তাই আমি এইসব কিছু খেতে পারবো না। এই শুনে ইয়ং বলে তোমার যা খেতে ইচ্ছে হয় তাই খাও, আর আমি তোমার বডি মেনটেন করার জন্য রোজ তোমার সাথে এক্সারসাইজ করতে যাব। এইসব শুনে ইয়ালি ইয়ংকে লাইক করতে লাগে। এদিকে জি তার সামান্য ব্যথার জন্য অনেক বেশি নাটক করছিল, যা দেখে মিং অনেক বিরক্ত হয়ে যখন সেখান থেকে চলে যাবে তখনই জি তার হাতটা ধরে তাকে নিজের কাছে টেনে নেয়। এতে দুজনেই বেশ ক্লোজ হয়ে যায় এবং অবাক হয়ে একে অপরকে দেখতে থাকে। জি এতটাই ক্লোজ থাকায় মিং লজ্জায় পড়ে দূরে সরে যায়। তখন জি মিংকে বলে আমি তোমাকে পিয়ানো শেখাবো। এদিকে ইউন আর ডং ফটোশুটের জন্য পিয়ানো রুমে এসেছিল, যেখানে ডং ইউনের কিছু ফটো ক্লিক করে, কিন্তু ইউন এসে তার ছবিগুলো দেখে বলে আমাকে এখন মেকআপ ঠিক করতে হবে। এই বলে সে মেকআপ ঠিক করতে চলে যায়। তখন ইয়ং সেখানে এসে ডংকে দেখে জিজ্ঞেস করে তুমি ইউনের ফটোগুলো এত জুম করে কেন দেখছো? তুমি কি ওকে পছন্দ করো? ডং বলে না, আমি টাকার জন্য ফটোশুট করছি। অন্যদিকে জি মিংকে নিজের স্টুডিওতে নিয়ে আসে, যেখানে এসে জি মিংকে অডিশনে ও যে গানটা গিয়েছিল সেটা আবারও গাইতে বলে। মিং এর গান শুনে জির খুব ভালো লাগে এবং সে ফিল করে যে সে তাকে ভালোবাসতে শুরু করেছে, তাই সে মিং এর কাছে এসে ওকে কিস করে দেয়। পরের দিন মিং রুমে বসে আগের দিনের কিসের কথাই ভাবছিল, যা দেখে তার রুমমেটরা তাকে জিজ্ঞেস করে তুমি এত ব্লাশ করছো কেন? মিং এতটাই নার্ভাস ফিল করছিল, তাই ও বলে দেয় কেউ আমাকে কিস করেছে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় আর মিংকে জিজ্ঞেস করে তোমাকে কে কিস করলো? নিশ্চয়ই জি। এই শুনে তো মিং লজ্জায় পড়ে যায়। এতে মিং, অ্যামি, জি আর ফ্যাং চারজন মিলে একটা রেস্টুরেন্টে এসেছিল, যেখানে অ্যামি কন্টিনিউ মিং আর জি এর রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করতে লাগে। তো জি কিছু বলতেই যাচ্ছিল, তখনই মিং জি এর মুখে কেক ঢুকিয়ে দেয়, তাই বেচারা আর কিছু বলতে পারে না। এরপর জি আর মিং যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখনই জি মিংকে বলে তুমি কাল স্টুডিওতে যে গানটা গিয়েছিলে এই গানটা আমি আমার কোম্পানিতে ডেমো সং হিসেবে ফার্স্ট শুনেছিলাম, তখন থেকেই আমি তোমাকে খুঁজছিলাম। কাল যখন তুমি গানটা গাইছিলে তখন আমি ফিল করছিলাম যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। অবশেষে সে মিংকে প্রপোজ করেই দেয়। মিংও তখন কিছু বলতে যাচ্ছিল, হঠাৎই তখন ম্যানেজারের কল আসে, কারণ ম্যানেজার জেনে গেছে গানটা মিং গিয়েছে, তাই সে জিকে স্টুডিওতে ডেকে নেয়। এরপর সে ম্যানেজারের সাথে অফিসে দেখা করতে আসে। ম্যানেজার তাকে বলে তুমি কেন আমাকে আগে জানাওনি মিং ওই গানটা গেয়েছে? এতে জি বলে তোমরা মিং এর সাথে কিছু করবে না। ম্যানেজার বলে তোমার কি মনে হয় মিং তোমার সাথে এমনি এমনি আছে? ও তোমাকে ইউজ করছে। যা শুনে জি ম্যানেজারের উপর অনেকটাই রাগ দেখায়। এতে ম্যানেজার রেগে গিয়ে বলে যদি তোমাকে অরফানেজ থেকে তুলে নিয়ে আসা না হতো তাহলে তুমি কোনোদিনও আইডিয়াল হতে পারতে না। এই কথা শুনে জি রাগ করে ওখান থেকে চলে যায়। বাইরে বেরিয়ে জির শরীর খারাপ হয়ে যায়। জি ডক্টরকে কল করে হেল্প চেয়েছিল, আর এখানেই বোঝা যায় জি রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিল, কারণ ও কদিন ধরে ঠিকমতো ঘুম আসছিল না, তাই ও অনেকগুলো স্লিপিং পিলস খেয়ে নিয়েছিল। এর ফলে আমরা জানতে পারি যে ওর একটা রোগ আছে, যেটা ছোটবেলার কোনো ঘটনার জন্য হয়েছিল। তো এই রোগটা এমন ছিল যে কোনো মানুষ যদি একটু বেশি চিন্তা ভাবনা করে তাহলে তার ঘুম আসে না, যতক্ষণ না সে স্লিপিং পিলস খাচ্ছে। ডক্টর তাকে সাজেস্ট করে 1 বছরের জন্য তোমাকে সবকিছু থেকে ব্রেক নিতে হবে আর এই রোগের ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু জি এই ব্যাপারে তাকে পরে ভেবে জানাবে বলে ওখান থেকে চলে যায়। এদিকে মিং এর কাছে
জি এর ম্যানেজার কল করে অফিসে আসতে বলে, যেখানে ম্যানেজার মিংকে জানায় তোমাকে কোম্পানির আর্টিস্ট হিসেবে সাইন করতে চাই, কারণ মিং এর গানটা ডেমো সং হিসেবে সিলেক্ট করা হয়েছে। হঠাৎই সেখানে জি চলে আসে। জি তখন ম্যানেজারকে বলে মিং এই কন্ট্রাক্টটা করবে না, এই বলে ও মিংকে নিয়ে চলে যায়। বাইরে এসে মিং জিকে এর কারণ জিজ্ঞেস করলে জি বলে তুমি যদি কন্ট্রাক্টে সাইন করতে তাহলে তোমার জীবন থেকে সবকিছু চলে যেত, স্পেশালি তোমার স্বাধীনতা। কিন্তু মিং ওর কথাটা ঠিক বুঝতে না পেরেই ওর ওপরে রাগ দেখিয়ে বলে তোমার কি এখনো মনে হচ্ছে তোমার কোম্পানিতে কাজ করা আমি ডিজার্ভ করি না? এই বলে মিং রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর ফাইনাল প্রোগ্রামের জন্য প্রফেসর লি স্টুডেন্টদেরকে হিরো আর হিরোইন চুজ করতে বলে। সঙ্গে সঙ্গে ইউন রোলে প্লে করার জন্য দাঁড়িয়ে যায়, আর এরপরে মিংও দাঁড়িয়ে পড়ে, কারণ সে জিকে প্রমাণ করতে চায় যে সে তার কোম্পানির জন্য যোগ্য। তখনই হিরো রোল করার জন্য জিও দাঁড়ায়, কিন্তু তার সাথে কম্পিটিশন করার জন্য কেউ দাঁড়ায় না, যা দেখে প্রফেসর লি মিং আর ইউনের মধ্যে একটা টেস্ট করার কথা বলে, যাতে ওদের দুজনের মধ্যে কেউ একজনই মেন অ্যাক্টর হতে পারে। এরপর মিং যখন প্র্যাকটিস করছিল তখন বাইরে থেকে জি তাকে দেখছিল। হঠাৎই জির কাছে তার ডক্টরের ফোন আসে, যে তাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে বলে। এরপর জি মিং এর কাছে গিয়ে মিংকে ভালোভাবে সবকিছু বুঝিয়ে বলে যে তুমি যদি ওই কন্ট্রাক্টটা সাইন করো তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না, তোমাকে কোম্পানির ইশারাতেই চলতে হবে, তাই আমি চাই তুমি এই কন্ট্রাক্টটা সাইন করো না। যা শুনে মিং ওর কথা ভালোভাবে বুঝে যায় এবং ওর কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর টেস্টের দিন চলে আসে, যেখানে মিং অ্যাক্ট্রেস হিসেবে সিলেক্ট হয়ে যায়। এদিকে ম্যানেজার আবারও মিংকে কন্ট্রাক্ট সাইন করার জন্য ডাকে, কিন্তু মিং সাইন করবে না এমনটা সে জানিয়ে দেয়। অন্যদিকে ইউন যখন ডিপ্রেস হয়ে ঘুরে বেড়াচ্ছিল তখনই তার কাছে জুয়েল ম্যানেজারের কল আসে, যে ইউনকে বলে সে যদি ফাইনাল প্রোগ্রামে হিরোইনের অ্যাক্টিং করতে পারে তাহলে কোম্পানি তাকে সাইন করে দেবে। এটা শুনে ইউন তো অনেক খুশি হয়ে যায় এবং তাকে প্রমিস করে এই বছর সে মেইন অ্যাক্ট্রেসের পারফরমেন্স করবেই। পরের দিন অ্যামি প্রফেসর লি এর কেবিনে আসে তার বাবার ব্যাপারে খোঁজ নিতে, কারণ তার বাবা এই ইউনিভার্সিটিতে প্রফেসর ছিল। তো লি ওর বাবার ব্যাপারে তেমন কোনো খবর দিতে না পারলেও উনি তার ওল্ড ফ্রেন্ডের সাথে কথা বলবেন যদি তারা ওর বাবার ব্যাপারে কিছু জানাতে পারে। এদিকে ইউন মিংকে তার হিরোইনের রোলের প্র্যাকটিসে সাহায্য করবে বলে, কারণ সে মিংকে অনেক বেশি প্র্যাকটিস করিয়ে তার শরীর খারাপ করে দিতে চেয়েছিল, কিন্তু ফিল্ডে এসে ও নিজেই অসুস্থ হয়ে যায়। তাই ও মিংকে চিল্লিয়ে চিল্লিয়ে গান করিয়ে প্র্যাকটিস করায়। এতে তো মিং এর গলা খারাপ হয়ে যায়, যা দেখে আমি তো ইউনকেই দোষ দিচ্ছিল, কারণ ওর জন্যই আজ মিং এর এই অবস্থা। এইসব কথা শুনে ইউন আপসেট হয়ে সেখান থেকে চলে যায়, আর তার পেছন পেছন ডংও আসছিল। ও ইউনকে ভালোভাবে বোঝায়, যা শুনে ইউন একটু খুশি হয়। এরপর টিচার ইউনকে মেইন অ্যাক্ট্রেসের রোল প্লে করতে বলে, কিন্তু ইউন এতে না করে দেয়। তখন অন্য একজন স্টুডেন্ট মেইন রোলে অ্যাক্টিং করবে বললে, যা শুনে স্যার সবাইকে নিজের নিজের রোলের প্র্যাকটিস করার কথা বলে। এরপর ইউন এসে মিং এর কাছে ক্ষমা চায়, যা শুনে মিং তাকে ক্ষমা করে দেয় এবং তাদের দুজনের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। এরপর শো শেষে জি তার ট্রিটমেন্টের জন্য জাপান যাবে, আর জাপান যাওয়ার আগে সে ফ্যাংকে কল করে ডাকে। ফ্যাং এলে জি তাকে মিং এর খেয়াল রাখতে বলে। ফ্যাং এসব কিছু বুঝতে না পারলে জি তাকে ভালোভাবে বুঝিয়ে বলে, আমি আমার পার্সোনাল কিছু কাজের জন্য জাপান যাচ্ছি, কিন্তু কবে আসবো বা কিভাবে আসবো তা আমি জানি না। জি ফ্যাংকে এই কথাটা সিক্রেট রাখতে বলে। এরপর মিং খুশি মনে জি এর সাথে দেখা করতে আসে এবং সে নিজের মনের কথাটা তাকে বলে দেয় যে সে তাকে লাইক করে, কিন্তু জি তাকে বলে ওই দিন আমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, তাই ওইসব বলে ফেলেছি, আর আমার মনে তোমার জন্য কোনো ফিলিংস নেই। এইসব কথা শুনে মিং রাগের মাথায় ফুলের বুকেটা জি এর দিকে ছুড়ে দেয় আর বলে, তুমি এমন কেন করলে, সত্যি করে বলো তোমার কি হয়েছে। তখন জি মিংকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ওখান থেকে চলে যায়, আর মিং সেখানে বসেই কান্না করতে লাগে। এরপর কেটে যায় 1 বছর। ফ্যাং এর গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আর মিং পুরোপুরি নিজের পড়াশোনায় মন দিয়েছে, কিন্তু এখনো সে জি কে মিস করে। এদিকে প্রফেসর লি ইউকে তার কেবিনে ডেকে কিছু ফাইল দিয়ে বলে এগুলো জির ম্যানেজারের কাছে পাঠাতে। অন্যদিকে জি জাপান থেকে ফিরে এসেছে। ফিরে সে তার ডক্টরের কাছে গেলে ডক্টর বলে সে আগের থেকে অনেক বেশি সুস্থ আছে। এরপর জি মিং এর সাথে দেখা করার জন্য ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ইয়ং জি এর ম্যানেজারের সাথে কথা বলতে তার কোম্পানির সামনে আসে, কিন্তু গার্ডরা
তাকে ভেতরে ঢুকতে দেয় না। অন্যদিকে জি যখন মিং এর সাথে দেখা করতে যায় তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে ম্যানেজার তোমাকে এখানে ডেকেছে। তাই সে কোম্পানির উদ্দেশ্যে বেরিয়ে যায় আর ডং ও ইউন তাকে পেছন থেকে দেখে নেয়। তারা তাড়াতাড়ি করে এসে মিং আর ফ্যাংকে জি এর আসার কথাটা বলে। তখন ফ্যাং মিংকে পুরনো সব কথা বলে দেয়, যা শোনা মাত্রই মিং জি এর সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। আর এদিকে ইয়ং ভেতরে ঢোকার জন্য গার্ডের পা পর্যন্ত ধরে ফেলে, কিন্তু তবুও গার্ডরা তাকে ভেতরে ঢুকতে দেয় না। তখন সেখানে জি চলে আসে আর জিকে দেখে ইয়ং তো ওর কোলেই উঠে পড়ে। এরপর জি ইয়ংকে ওর সাথে ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর মিং ও অফিসের সামনে চলে আসে, কিন্তু গার্ডরা ওকেও ঢুকতে দিচ্ছিল না। তখন ইয়ং বাইরে এসে মিংকে দেখে আর গার্ডদের আটকে ও মিংকে ভেতরে ঢুকিয়ে নেয়। মিং গার্ডের থেকে বাঁচার জন্য দৌড়তে লাগে আর হঠাৎ করেই একজন ওয়ার্কারের সাথে ধাক্কা লেগে এক বালতি জল ওর মাথায় পড়ে যায়। এরপর গার্ডরা যখন ওকে ধরতে যাবে তখনই জি মিং এর কলার ধরে তাকে নিজের ঘরে টেনে নেয়। কিছুক্ষণ তো ওরা একে অপরকে দেখছিল, কিন্তু দৌড়ানোর চক্করে মিং এর ড্রেসটা ছিঁড়ে যাওয়ায় জি তাকে শাওয়ার নিতে বলে। এরপর মিং যখন শাওয়ার নিচ্ছিল তখন জি ম্যানেজারের ভেতরে আসার শব্দ পায়, যে একটা রিপোর্টারকে ইন্টারভিউর জন্য নিয়ে আসছে। যা দেখে জি সাথে সাথে ওয়াশরুমের ভেতরে ঢুকে যায় এবং মিং যেন না চিৎকার করে তার জন্য মিং এর মুখ তাওয়াল দিয়ে বন্ধ করে দেয়। কিন্তু তার ম্যানেজার এসে ওদের দুজনকে এইভাবে দেখে অনেকটাই অবাক হয়ে গেছিল আর তাড়াতাড়ি সে ওই রিপোর্টারকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এরপর মিং জোরে চিৎকার করে জিকে এক লাথি মেরে বের করে দেয়। পরে তারা এক জায়গায় বসে অনেক কথা বলে। জি মিংকে ওর ট্রিটমেন্টের সব সত্যিটা বলে দেয়, যা শুনে মিং একটু রাগ করে ওখান থেকে চলে যায়। পরের দিন ফ্যাং অ্যামিকে বলতে লাগে সে একটা স্কুলের টিচার হতে চায়। অ্যামি বলে আমি ডান্স টিচার হব আর ওখান থেকে আমি আমার বাবাকে খুঁজবো। ফ্যাং তখন অ্যামির হাতে একটা চকলেট দিয়ে বলে এখনই তোমার প্রফেসর লি এর ক্লাসে যাওয়া উচিত, কারণ আজকে ডান্সের জন্য স্টুডেন্ট চুজ করা হচ্ছে। তখন মিং মোবাইল খুলে দেখে একটা রিপোর্টার জি আর ম্যানেজারের ব্যাপারে অনেক উল্টোপাল্টা নিউজ পাবলিশ করেছে, যা শুনে মিং জি এর জন্য টেনশন করছিল। এইসব নিউজের জন্য জি এর ম্যানেজারকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। এরপর ম্যানেজার যখন জি এর সাথে দেখা করতে যায় তখন জি তাকে রোগের ব্যাপারে সব বলে দেয়, যা শুনে ম্যানেজারের অনেক খারাপ লাগে। তাই সে তাকে আর সাসপেন্ড হওয়ার কথাটা বলে না, সে শুধু বলে আমি সবকিছু সামলে নেব। আর এই ফেক নিউজটার জন্য যেসব কোম্পানি জি এর সাথে কন্ট্রাক্ট করেছিল তারা সবাই কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয় এবং জি কে এর জন্য পেনাল্টি দিতে বলে। অন্যদিকে জি তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে যে ম্যানেজারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, যা শুনে জি তো অবাক হয়ে যায়। এদিকে ম্যানেজার মিং এর সাথে কথা বলতে আসে, সে তাকে জি এর রেপুটেশন ফিরিয়ে আনার জন্য হেল্প করতে লাগে এবং তাকে আইডিয়া দেয় জি এর ফ্যান ক্লাবের লিডারকে মানাতে, কারণ ওই লিডারের দ্বারাই জি ফ্যাংদের মধ্যে ওর ব্যাপারে পজিটিভ কথা ছড়াতে পারবে। এরপর মিং ফ্যান ক্লাবের লিডারের সাথে দেখা করতে আসে এবং সে তাকে মানিয়েও নেয়। ম্যানেজারের সেকেন্ড প্ল্যান অনুযায়ী মিং তার বাকি ফ্রেন্ডসদের সাথে রিপোর্টারকে ধরে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সব সত্যিটা সবার সামনে আনে। এইভাবে সব প্রবলেম সলভ হয়ে যাওয়ায় ম্যানেজারকে আবারও কোম্পানিতে ফিরিয়ে নেওয়া হয়, কিন্তু সিইও ম্যানেজারকে অন্য কোনো আর্টিস্টের ম্যানেজার হতে বললে সে জি কে ছাড়া অন্য কারোর সাথে কাজ করবে না এমনটা বলে দেয়। এরপর জি একটা প্রেস কনফারেন্স করে যেখানে সে তার পাস্টের সব কথা তুলে ধরে। জি তখন সবাইকে বলে যে আমি কোনো রিচ ফ্যামিলি থেকে আসিনি, আমি ছোট থেকেই অনাথ ছিলাম। জি বলে যদি ম্যানেজার না থাকতো তাহলে আমি কোনোদিনই এখানে পৌঁছতাম না, তাই ম্যানেজার আমার গার্জিয়ানের সমান। সবাই জি এর এই কথা শুনে অনেকটাই ইমোশনাল হয়ে যায়। এরপর জি ওর ম্যানেজারকে বলে আমি সব প্রথম থেকে শুরু করতে চাই এবং একজন অর্ডিনারি ছেলে হিসেবে আমার কলেজ লাইফটা কমপ্লিট করব। তখনই তার কাছে ফ্যাং এর কল আসায় সে ফ্যাং এর সাথে দেখা করতে চলে আসে, যেখানে মিংও ছিল। তো অ্যামি মিং আর জি কে একসাথে সময় কাটাতে দিয়ে ওখান থেকে বাইরে চলে যায়। এরপর জি মিংকে জিজ্ঞেস করে তারা কি আবারও এক হতে পারে, কারণ আমি জানতে পেরেছি তুমি আমাকে নির্দোষ প্রমাণ করাতে ম্যানেজারকে সাহায্য করেছিলে। তো জি এর এই কথা শুনে মিং বলে যতই প্রবলেম আসুক না কেন আমি কখনোই তোমার হাত ছাড়বো না। এই বলে ওরা ফাইনালি একে অপরকে কিস করে। এদিকে ফ্যাং আর অ্যামির মধ্যেও রিলেশন স্টার্ট হয়ে যায় এবং ফ্যাং একজন টিচার হিসেবে ইউনিভার্সিটিতে জয়েন করে, যেখানে সে একটা ড্রয়ার থেকে একটা পুরনো ছবি খুঁজে পায়, যে ছবির মধ্যে তার বাবা এবং অ্যামির মায়ের সাথে আরো একটা লোককে দেখা যায়। তো ফ্যাং মনে করে হতে পারে এই লোকটাই অ্যামির বাবা।
পরের দিন ফ্যাং অ্যামির সাথে দেখা করতে যায় এবং তাকে ওই পুরনো ফটোর ব্যাপারে বলে যে হতে পারে তার বাবা মা এই ইউনিভার্সিটি থেকেই পড়াশোনা করেছে। ফ্যাং শিওর ছিল না যে এই অ্যামির বাবা। এদিকে প্রফেসর লি অ্যামির বাবাকে চিনে ফেলেছে যে সে একজন ফেমাস ফিল্ম প্রডিউসার। সে এখন অ্যামিকে নিজের পরিচয় দিতে চায় না। এবার আমরা 4 বছর পরে সিন দেখতে পারি। সবাই এখন ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ারে পড়ছে, যেখানে ডং একজন ভালো ক্যামেরাম্যান হতে চলেছে। জি তো মিউজিক কম্পোজার হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ইয়ালি বিদেশে ডান্স একাডেমিতে অ্যাপ্লাই করেছে, আর অ্যামি তার গ্রুপ ডান্সের মেম্বারদের সাথে ডান্স একাডেমি খুলছে। আর ইউনো একজন ভালো অ্যাক্টর হয়েছে এবং মিং এখনো জানে না সে কি হতে চায়। আপাতত সে জিয়ের সাথে ডেটিং করতে বিজি আছে, আর বাকি থাকে ইয়ং। সে তো ভেবেই পায় না যে সে কি করবে। সবাই তাকে তাড়াতাড়ি করে তার কেরিয়ার চুজ করতে বললে সে বলে আমি আপাতত ইয়ালির সাথে থাকতে চাই। পরের দিন ডং নিজের আর ইউনিভার্সিটির সব ফ্রেন্ডসদের নিয়ে একটা স্টোরি লিখেছে, যেটার ব্যাপারে কথা বলতেই সে একজন প্রডিউসারের সাথে দেখা করে। স্টোরিটার নাম ছিল অলমোস্ট ফেমাস। স্টোরিটা শুনে ওই প্রডিউসার বলে যদি গ্রাজুয়েশনের প্রজেক্টটা খুব ভালো রেসপন্স করে তাহলে সে মুভি স্টোরি হিসেবে এটাকে অ্যাড করবে। এরপর গ্রাজুয়েশন প্রজেক্ট হিসেবে ডং এর প্রজেক্টটা ভালোভাবে রেসপন্স পায়। এটা শুনে ডং সহ সব ফ্রেন্ডরাই অনেক খুশি হয়ে যায়। এদিকে ফ্যাং অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি ওই প্রডিউসারের সাথে দেখা করার সুযোগ পায়। ফ্যাং তখন ওই প্রডিউসারকে জিজ্ঞেস করে আপনি কেন এখনো অ্যামিকে সবকিছু বলে দিচ্ছেন না যে আপনি ওর বাবা। তখন ওই প্রডিউসার ফ্যাংকে জানায় আমি যখন খুব গরিব ছিলাম তখন অ্যামির মা আমাকে ছেড়ে বিদেশে চলে গিয়েছিল, আর অ্যামির মা আমার ব্যাপারে অ্যামিকে কিছুই বলেনি। হতে পারে সে চায় না আমি তাদের সাথে দেখা করি, তাই আমি অ্যামির সাথে দেখা করতে চাই না, কারণ এতে অ্যামি কষ্ট পাবে। এদিকে মিং ডিসাইড করে সে সাপোর্টিভ রোলে অ্যাক্টিং না করে সে পুরোপুরি ফোকাস করবে গ্রাজুয়েশন প্রজেক্টের ওপর, কারণ সে এই প্রজেক্টের মেইন অ্যাক্ট্রেসের রোল পেতে চায়। তাই সে অনেক প্র্যাকটিস করছিল। এরপর বাকি বন্ধুরাও নিজের নিজের স্বপ্ন পূরণ করার জন্য উইশ করে। এদিকে ওই প্রডিউসার অ্যামির কথা ভেবে ইউনকে ডেকে পাঠায় আর তাকে অলমোস্ট ফেমাসের রোল সিলেক্ট করে তার কাছে একটা ফেভার চেয়ে বলে প্রতিদিন অ্যামি কি করছে তুমি আমাকে সেটা জানাবে। তখনই ইউন বলে আমার জানানোর কি দরকার, আপনি নিজেই ওর সাথে কথা বলুন। তবে প্রডিউসার এটা করতে না করে আর দূর থেকেই অ্যামির ওপর লক্ষ্য রাখতে বলে। এতে ইউনও রাজি হয়ে যায়। পরের দিন সব বন্ধুরা একসাথে খাবার খাচ্ছিল, তখনই অ্যামি ওর মায়ের অ্যাক্সিডেন্টের খবর জানতে পেরে তাড়াতাড়ি মায়ের সাথে দেখা করতে আসে। তো ফ্যাংও ওর সাথে এসেছিল, যদিও ওরা এসে দেখে মায়ের তেমন কিছুই হয়নি। তো অ্যামি ওর মাকে ওর বাবার কথা জিজ্ঞেস করলে মা তো কথাটা এড়িয়ে যায়। এতে আমি রাগ করে ওখান থেকে চলে যায়। যদিও ফ্যাং অ্যামির মায়ের অনেক কেয়ার করায় মা বুঝে গেছিল ফ্যাং আর অ্যামি ডেট করছে, যে কারণে মা ফ্যাংকে পটিয়ে পাঠিয়ে ওদের ক্যাম্পাসে ঘুরতে নিয়ে যেতে বলে। ওদিকে ইউন প্রডিউসারকে ফোন করে অ্যামির মায়ের অ্যাক্সিডেন্টের কথা জানায়। এদিকে জি সাপোর্টিং রোলের জন্য অডিশন দিতে এসে বলে এই রোলের সাথে আমার লাইফের অনেক মিল আছে, তাই আমি এই রোলটা অনেক ভালোভাবে করতে পারবো। যা শুনে ডাইরেক্টর ওকে এই রোলের জন্য সিলেক্ট করে নেয়। পরে প্রফেসর অ্যামির সাথে দেখা করতে ওর ক্যাম্পাসে আসে, যেখানে ওরা দুজন একসাথে অনেক গল্প করে। তখনই ফ্যাং অ্যামির মাকে নিয়ে ওখানে এলে অ্যামির মা বাবা একে অপরকে দেখে অনেকটাই শকড হয়ে গেছিল, আর মা বাবার এই রিয়াকশন দেখে অ্যামির ওদের ওপর ডাউট হয়। তখনই প্রফেসর অ্যামিকে ওর নাম ধরে ডাকলে অ্যামি বুঝতে পারে এই তার বাবা। তো পরিচয় গোপন করার জন্য অ্যামি তার বাবার ওপর রাগ করে ওখান থেকে চলে যায়। তখন ফ্যাংও ওর সাথে কথা বলতে আসে, আর অ্যামিকে কাঁদতে দেখে ফ্যাং ওকে জড়িয়ে ধরে কিস করে নেয় আর অ্যামিকে সবটা বুঝিয়ে ওর বাবার সাথে কথা বলতে বলে। পরের দিন অ্যামি ওর বাবার সাথে দেখা করতে গেলে এত বছর পর একে অপরকে পেয়ে তাদের মধ্যেকার সব দূরত্ব মিটে যায়। এমনকি অ্যামি তো ওর মা বাবার মধ্যেকার দূরত্ব মিটিয়ে দিয়েছিল, যাতে ওর মা বাবা আবারও একসাথে থাকতে পারে। অন্যদিকে ইউনকে দেখা যায় যে অনেক গরিব পরিবারের হওয়ায় তার বাড়ির লোক তাকে টাকা ইনকামের জন্য প্রেশার দেয়। তো এরপর ইউন রুমে এসে অ্যামির সাথে অনেক ঝগড়া করে। তখনই অ্যামি ওর বাবার কথা বলে দিলে ওর বাবা একজন প্রডিউসার। এটা শুনে তো ইউন অনেক কান্না করতে থাকে। তখনই ডং এসে ওকে সান্ত্বনা দিতে গেলে উল্টো ইউন ওর সাথে ঝগড়া করতে শুরু করে। তবে শেষমেশ ডং ওকে মানিয়ে নেয় আর ওকে বলে আমি সবসময় তোমার পাশে থাকবো, তোমাকে কোনোদিন কষ্ট পেতে দেব না। এই বলে ও ইউনকে কিস করে, আর দূর থেকে বাকি বন্ধুরা ওদের এই মুহূর্তটাকে ক্যাপচার করে নেয়।
পরের দিন ফাইনালি ইয়ং ইয়ালিকে তার মনের কথা বলে দেয়, আর ইয়ালিও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করলে ওরা এখন কাপল হয়ে যায়। কিছুদিন পর জি এর মুভি রিলিজ করলে সেটা অনেকটাই হিট হয়, যে কারণে জি এবার অনেক কাজের অফার পাচ্ছে। অন্যদিকে মিং অন্ধকার অডিটোরিয়ামে দাঁড়িয়ে চিৎকার করলে জি দৌড়ে সেখানে চলে আসে, আর ও এবার অন্ধকারে ভয় পাচ্ছিল না, যা থেকে বোঝা যায় ওর অন্ধকারের ফোবিয়াটা কেটে গেছে। এরপর ডং সবাইকে ডেকে জানায় তারা সবাই অলমোস্ট ফেমাসে মেন রোলে অ্যাক্টিং করতে চলেছে। আর কিছুদিন পর তাদের ফাইনাল গ্রাজুয়েশনের প্লে শুরু হয়, যেখানে সবাই তাদের রোল প্লে করছিল। তাদের এই পারফরমেন্স দেখতে অনেক প্রডিউসার ডাইরেক্টর সেখানে আসে, যারা তাদের পারফরমেন্স দেখে অনেক খুশি ছিল। এরপর তারা সবাই মিলে একটা ডিনারে যায় এবং তাদের সব মেমোরিগুলো মনে করে ওরা অনেক হ্যাপি ছিল। সাথে তারা সবাই প্রমিস করে যে যতই প্রবলেম আসুক না কেন তারা সবসময় ফ্রেন্ড থাকবে এবং একে অপরকে হেল্প করবে। কিছুদিন পর দেখা যায় মিং তার মিউজিক আর্টিস্ট হওয়ার স্বপ্নটা পূরণ করে নিয়েছে, অর্থাৎ সে একটা বড় স্টেজে গান করছে, আর ওর গান শুনতে সব বন্ধুরাও ওখানে এসেছিল। তো সবার স্বপ্ন পূরণের সাথে সাথে এই ড্রামাটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ড্রামায়। টিল দেন বাই।